This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শনিবার সন্ধেবেলায় ঠিক রাত ৮টায় আপনার সামনে ঠোঁট কাটা আপনার কথা নিয়ে ১ ঘন্টা। বেনজির নজিরবিহীন ঘটনার সাক্ষী হলাম আজ আমরা, দেশ, গোটা দেশের রাজনীতি। আর তাই অন্য কিচ্ছু দিয়ে আজ শুরু করার কথা ভাবতেই পারলাম না। রাজনীতির সার হলো কথার পিঠে কথা সাজানো, কিন্তু আজ একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কেন্দ্র সরকারিভাবে যে ভাষা ব্যবহার করলো তা বেনজির। দেখুন, কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেকের এক্স হ্যান্ডেলে পোস্ট। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কিছু বলছেন, তার ওপর স্ট্যাম্প মিসলিডিং, বাংলায় অর্থ করলে দাঁড়ায় বিভ্রান্তিকর বা লোক ঠকানো। ভিডিওর ওপরে লেখা নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে বলার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক্রোফোন বন্ধের দাবি মিসলিডিং। কেন্দ্রের পিআইবি ফ্যাক্ট চেকের এক্স হ্যান্ডেল পোস্টে লেখা হয়েছে, ঘড়ি দেখাচ্ছিল তার বলার সময় শেষ হয়ে গিয়েছে, তবু বেলও বাজানো হয়নি। পোস্টে বারবার লেখা একটি শব্দ মিসলিডিং, বাংলা অর্থ বিভ্রান্তিকর। মাঠে নামানো হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। তিনি যা বললেন তার অর্থ করলে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বলছেন না। I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. আজ নীতি আয়োগের বৈঠক বসেছিল রাষ্ট্রপতি ভবনে। বৈঠকে যোগ দেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তবে ছিলেন বিহারের 2 উপমুখ্যমন্ত্রী, বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিং। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে এমকে স্টালিন, কংগ্রেসের 3 মুখ্যমন্ত্রী, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, হিমাচলের সুখবিন্দর সিং সুখু, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপের ভগবন্ত মান, কেরলের মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন বৈঠক বয়কটের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু বিরোধী মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নেন। গতকাল কলকাতা ছাড়ার আগে জানিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও বৈঠকে থাকবেন। আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। শেষ পর্যন্ত অবশ্য দেখা যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও বৈঠকে যোগ দেননি। বিরোধী মুখ্যমন্ত্রীদের মধ্যে একা মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত হলেন। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। 6:30 নাগাদ বৈঠকে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী। কিন্তু ঘন্টা 2.5 পরেই বাইরে এসে বিস্ফোরণ ঘটান। তাকে বলতেই দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো।
এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। লোকসভায় বেশ কয়েকবার তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তা নিয়ে হইচই হয়েছে, কিন্তু নীতি আয়োগের বৈঠকে একজন মুখ্যমন্ত্রী বলার সময় মাইক বন্ধ করে দেওয়া, স্বয়ং মুখ্যমন্ত্রী সেই অভিযোগ করছেন। রে রে করে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূলের নেতারা, বিধানসভার স্পিকার, মন্ত্রী, দলের মুখপাত্র সবাই। নীতি আয়োগের বৈঠকে যখন গেছেন, যখন উনি নীতি আয়োগকে মর্যাদা দিয়েছেন, এই পরিস্থিতিতে তাদের এটা উপলব্ধি করা উচিত ছিল এবং নিশ্চয়ই তাকে বলতে দেওয়ার। আমরা বলে দিই হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগ? হতে পারে কোনো দিন? আমি তো বুঝতে পারছি না কি অর্থ। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। যারা শুধু পক্ষের কথা ভাবতে জানে, যারা বিপক্ষের কথা শুনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালিত করবারই কোনো যোগ্যতা আছে বলে মনে করি। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনই নীতি আয়োগে তিনি যাবেন না। চড়া মেজাজে পাল্টা দিতে নামলো কেন্দ্র। আগে কখনো এরকম দেখা যায়নি। পিআইবি ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেলটি ভুল, মিথ্যে খবর যাচাইয়ে তৈরি করেছে কেন্দ্র। আর সেই হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রীর দাবিতে লোক ঠকানো বলে বলা হলো। সেটা আগেই দেখিয়েছি শুরুতেই, যা বেনজির। পিআইবি ফ্যাক্ট চেক হ্যান্ডেল থেকে আরেকটি পোস্ট হয়েছে, সেখানে কি লেখা? বর্ণানুক্রমে মানে অ্যালফাবেটিক্যালি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজের বিরতির পর বলার কথা ছিল, ফেরার তাড়া থাকায় তাকে 7 নম্বরে বলার সুযোগ দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মিথ্যা প্রমাণে মাঠে নেমে পড়লেন একের পর এক নেতা, কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লিতে নির্মলা সীতারামন, কলকাতায় গজেন্দ্র সিং शेखावत। That information is absolutely misleading। और नीति आयोग की मीटिंग में हमेशा ही अल्फाबेटिकली बोलने की परमिशन होती है। टेक्निकली, प्रैक्टिकली इट शुड द चांस ऑफ स्पीकिंग ममता बनर्जी जी, इट शुड कम एट द लास्ट। लेकिन उन्होंने रिक्वेस्ट किया कि मुझे वापस जाना है, इसलिए मुझे पहले बोलने की परमिशन दी जाए मीटिंग में। सो उनको 7वें स्पीकर के रूप में उनके आग्रह पर तुरंत बोलने की परमिशन दी गई। As per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. हर चीफ मिनिस्टर के बोलने का जो टाइम तय था, उन्होंने अपने लिए तय टाइम का पूरा उपयोग किया। उसके बाद में भी जो रिंग बजती है, जो सिस्टमेटिकली जो रिंग बजनी चाहिए, वो रिंग नहीं बजने दी गई और अपनी बात पूरी करके वो बाद में खड़ी हुई और खड़ी होकर के वहाँ से रवाना हो गई और बाहर जाकर के उन्होंने इस तरह का जो है आरोप लगाने की कोशिश की है। मुझे लगता है कि किसी संवैधानिक पद पर रहते हुए इतना बड़ा झूठ बोल करके देश में किसी क्षेत्र विशेष में इस तरह से अपने राजनीतिक लाभ के लिए सनसनी पैदा करना इस 75 साल के लोकतांत्रिक भारत में अनुचित तो है ही, अस्वीकार्य भी है और निंदनीय भी है। I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. আজই কলকাতা ফিরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক।
শুধু বিজেপি নয়, সরাসরি চড়া সুরে কড়া আক্রমণে কেন্দ্রের সরকার। লোক ঠকানো, মিথ্যে কথার মতো কড়া কড়া শব্দ ব্যবহার করা হয়েছে এক রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ভাবুন, এরপরও নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। অন্য মুখ্যমন্ত্রীদের 10, 12, 20 মিনিট সময় দেওয়া হলেও তাকে দেওয়া হয়নি, তাকে অপমান করা হয়েছে। এদিকে কেন্দ্রের ব্যাখ্যা, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী 7 মিনিট করে সময় পেয়েছেন, কেউ 12-20 মিনিট পাননি। মমতা ব্যানার্জি বলছেন বয়কট করে তিনি ঠিক করেছেন। কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। আমি বলছি আর তুমি বারবার কারো বেলাতে বেল টেপোনি। उन्होंने अपने लिए तय टाइम का पूरा उपयोग किया। उसके बाद में भी जो रिंग बजती है, जो सिस्टमेटिकली जो रिंग बजनी चाहिए वो रिंग नहीं बजने दी गई। অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য, তুমি যদি বেল পাঠাও, বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? She could have requested that she's going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as a excuse. আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস। তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। उन्होंने अपने लिए तय टाइम का पूरा उपयोग किया और अपनी बात पूरी करके वो बाद में खड़ी हुई और खड़ी होकर के वहाँ से रवाना हो गई और बाहर जाकर के उन्होंने इस तरह का जो है आरोप लगाने की कोशिश की है। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। মুখ্যমন্ত্রী শেষ কথাটা শুনলেন, বাংলার মানুষের সম্মান মাথা নত করতে দিইনি। ঘুরে ফিরে সেই বাংলার অঙ্ক। সত্যি অঙ্ক সেটুকুই, শুধু বাংলা। ওদিকে কেন্দ্র নাছোড়। পিআইবি ফ্যাক্ট চেকের পোস্ট, মন্ত্রীদের বক্তব্যের পর সন্ধে সাংবাদিক সম্মেলন করল পিআইবি। বৈঠকে ঠিক কি ঘটেছে ডিটেল মিনিট মিনিট তার ব্যাখ্যা দেওয়া হলো। Every chief minister is allotted 7 minutes and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that it shows 0, nothing else. Nothing else has happened other than that. And what happens is the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore. That was it. There was nothing more. We all heard. She made her points and we respectfully heard and noted her points, which will be reflected in the minutes. Her chief secretary continued to attend and he was in the room even after she left. বিরোধী দলনেতা দিলেন আর এক তথ্য, সব নাকি স্ক্রিপ্টেড, প্রি-প্ল্যান্ড। গতকালই সাগরিকা ঘোষ যে রাজ্যসভার তৃণমূলের এমপি, তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে, তো প্ল্যান্টেড তো, এবং গতকাল লিক হয়ে গেছে। রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে। মনে হতেই পারে আজকের পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে গেলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখন কোন পদক্ষেপ কেন করেন সেটা বোঝা ভারী মুশকিল। বিজেপি তার বিরুদ্ধে কড়া মনোভাব নিতেই পারে, অর্থাৎ বিজেপি বিরোধী মুখ হিসাবে তার গ্রহণযোগ্যতা আরো বাড়তে পারে। অন্তত রাজ্যের ক্ষেত্র তো বটেই, 26-এর ভোটে সেটা কাজে লাগতে পারে। কিন্তু বিরোধী জোটে সেখানে কি অবস্থা হবে? জোটের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করবে এই সিদ্ধান্ত মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের ঘটনার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, হরিশ রাওয়াতরা এক্স পোস্ট করেছেন, তাতেই হাত ধুয়ে ফেলেছেন, ব্যাস ওইটুকু, আর কিছু নয়। হরিশ রাওয়াত একটা খোঁচাও জুড়ে দিয়েছেন, বৈঠকে না গেলেই পারতেন মমতা। এদিকে খুশি মতো মমতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেবে, এত যেচে উনি গেলেন, স্পেশাল চার্টার প্লেনে গেলেন, আর তারপরে বলতে পারলেন না, এটা প্রতিবাদ করা উচিত। কিন্তু ওনারও বোঝা উচিত মাইক বন্ধ করলে কীরকম লাগে। যখন চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিল, এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, অন্যরা, তাদের মাইক বন্ধ শুধু করেনি, তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল, চিকিৎসা করতে দেওয়া হয়নি। আচ্ছা, কেউ করে মাইক বন্ধ? এ তো পাগল ছাগল যদি বলে আমরা কি করতে পারি? একটা মুখ্যমন্ত্রীকে ডেকে কেউ মাইক বন্ধ করতে পারে? আর সব কিছু তো ভিডিও রেকর্ডিং আছে, ওখানে যা কিছু আছে সে ভিডিও বার করলে তো পাওয়া যাবে। তিনি তার জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে, তার জন্য তার মঞ্চ খোলা আছে, তিনি অবস্থানে বসতে পারেন, অনশনে বসতে পারেন। বিরোধী মুখ্যমন্ত্রীরা যায়নি, বিজেপি এবং বিজেপির সমর্থক মুখ্যমন্ত্রীরা গিয়েছিল, তার মধ্যে উনি একজন। অপোজিশনের মধ্যে একমাত্র গেছি। গায়ে মানে না আপনি মোড়ল বলে একটা কথা আছে বাংলায়, তো গায়ে মানে না আপনি মোড়লের দায়িত্ব কি আপনাকে নিতে বলেছিল? আপনাকে তো অনুরোধ করেছিল সবাই, আপনি যাবেন না, কিন্তু শ্যাম রাখি না কুল রাখি সব মিলিয়ে তাকে এই ঢপের কীর্তন করতে হয়েছে। উনি পোটেনশিয়াল অ্যালাই বিজেপির, উনি বার্গেন করেন রাজ্যের স্বার্থে নয়, রাজনীতির স্বার্থে নয়, নিজের পরিবারের সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার, এই সমস্ত মামলা মোকদ্দমা থেকে যাতে ইডি সিবিআই চার্জশিট থেকে বাইরে থাকেন। বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। নামে এটা নীতি আয়োগ আছে, কিন্তু সিদ্ধান্ত অন্য কোনো জায়গায়, আর নাগপুর হতে পারে, নাহলে পিএম অফিস হতে পারে। ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন আগেই বাজেটের প্রতিবাদে এবং রাজ্যগুলোর বিরুদ্ধে যে বঞ্চনা আছে সেখানে তারা যাবেন না। প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কবি হ্যাঁ কবি না। আচ্ছা, এটা তো আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, ভোটের আগে থেকেই বিরোধী জোটের মধ্যে আঞ্চলিক দলগুলোর জোট করার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। ভোটের পরও তৃণমূলের নাম্বার 1, নাম্বার 2 দুজনেই খুল্লা সে চেষ্টা করেননি। গতকাল দিল্লি পৌঁছলেও কংগ্রেসের কোনো নেতার সঙ্গে দেখা করেননি তৃণমূল সুপ্রিমো। অথচ ভোটের ঠিক পরপরই যখন জোটের বৈঠক হলো, সেই বৈঠক থেকে বেরিয়ে দলের নাম্বার 2 অভিষেক ব্যানার্জি অখিলেশের সঙ্গে আলাদা মিটিং করলেন, মুম্বাই গেলেন। মমতা ব্যানার্জি অনন্ত আম্বানির বিয়েতে গিয়েও তো দেখা করলেন শরদ পাওয়ার আর উদ্ধব ঠাকরের সঙ্গে। অথচ অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে আজ দেখা করেছেন, কংগ্রেসের সঙ্গে দেখা না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্তে ডিএমকে, আপ, সিপিএম কংগ্রেসের পাশে দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা ছিল অন্তত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তার সঙ্গে থাকবেন। সেটাও হলো না। তাহলে মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড। নীতি আয়োগে কি হবে, কি হতে চলেছে, উনি কি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের, তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সব যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই ঘটল। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই ঈর্ষান্বিত হয়ে, ঈর্ষা পরায়ণী নেত্রী তিনি সবাই জানেন, আজকে সেই জন্য তাকে এই রকমের সিদ্ধান্ত নিয়ে তাকে নাটকের উপস্থাপনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাপও মরলো, লাঠিও ভাঙলো না। নীতি আয়োগে উপস্থিতিও দেওয়া হলো, জানান দেওয়া গেল, আবার আমি বিরোধীদের সঙ্গে এই বার্তাটাও দেওয়া গেল। ধন্দ
এতক্ষণ যা দেখলেন ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারত। শহরে তো রোজ কত কত দুর্ঘটনা, কত মৃত্যুর খবর থাকে। পুলিশের তথ্যই বলছে শুধু শহরে, এই মহানগরীতে 2023-এ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন 159 জন। সেখানে সল্ট লেকে এক বৃদ্ধের মৃত্যু আতশ কাচের নিচে। কেন কেন কাটাছেড়া? মৃত 67-র শুভাশিস বাবুর স্বজনরা বলছেন এটা দুর্ঘটনা নয়, তাহলে খুন, লিঞ্চিং। একজনের কাজ নয়, অনেকে মিলে পিটিয়ে মারা হয়েছে। শুনুন। একটা আননোন নাম্বার থেকে ফোন এলো, আমাকে বলল নর্থ পুলিশ স্টেশন থানা থেকে বলছি। তো আমি বললাম কি হ্যাঁ বলুন। তখন বলছি যাকে ফোন করেছেন সে আপনার কি হয়? তখন আমি বললাম আমার মামা হয়। কেন কি হয়েছে? তখন বলছে এরকম আপনারা একটু আসতে পারবেন, একটা রিক্সার সামান্য ধাক্কা মেরেছে, কি তার মাথা থেকে পুরো পা অবধি রক্তাক্ত ব্লিডিং। বাঁদিকে চোখটা বেরিয়ে এসছে, মাথায় ব্রেনে যেরকম ইঞ্জুরি হয়েছে, ব্রেন অপারেশনও হয়েছে। সেই দেখে মনে হচ্ছে না পায়ের হাড় ফাড় ভেঙে গেছে, হাঁটুর তলার এসব হাড্ডি ওগুলো ভাঙা আছে, হাতে ইঞ্জুরি আছে। এবং পুলিশের বক্তব্য যে ওনারা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অটো রিক্সা রিক্সা মেরে দিয়েছে। এটা বিশ্বাসযোগ্য ঠিক হচ্ছে না, কয়েকটা ফ্যাক্টর। আমি যখন ফোনে খবরটা পাই যে এমনি হয়েছে, তো অ্যাক্সিডেন্টই প্রথমে ভাবি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারতেই পারে, হসপিটালে নিয়ে গেছে। কিন্তু তারপরে যখন আমি ইনপুটটা পাই যে পিছনে 15টা স্টিচ, আর ফটো আসে আমার কাছে, বাঁ চোখে পুরো ফুলে গেছে, এখন তো সোয়েলিং পুরো ছিল, বাঁ চোখের উপরে স্টিচ আছে, বাঁ চোখের নিচে স্টিচ আছে, ঠোঁটে স্টিচ আছে। একসঙ্গে কয়েকজন মিলে যদি মারধর করে এবং সেরকম কোনো ওরা মেটেরিয়াল ইউজ করেছে, হাঁটুর নিচে শিন বনে একই স্পটে 2 পায়ে 2টো স্পট মারপিট হতে পারে না, মারা ছাড়া অ্যাক্সিডেন্টে হতে পারে না সেম স্পটে। আমিও কোর্ট অফ ইনকোয়েস্ট করি যে আমাদের এক্সপিরিয়েন্স আছে, হয় না। হিসেব কিছুতেই মিলছে না, মেলাতে পারছেন না মৃতের আত্মীয়রা। দেখুন, হঠাৎ কিছু ঘটে গেলে, অনাকাঙ্ক্ষিত ঘটনায় এমনটা হয়। অনেক প্রশ্ন মনের মধ্যে ভিড় করে, বিশ্বাস করতে মন চায় না যা কিছু সাদা চোখে সামনে দেখা যায়, সবটা ঘাঁটা লাগে। কিন্তু এই আত্মীয়রা বৃদ্ধের মৃত্যু নিয়ে যে কার্যকারণগুলো তুলছেন তা কি অবজ্ঞার চোখে উড়িয়ে দেওয়া যায়? যুক্তির জায়গা থেকে যে প্রশ্নটা পাল্টা ওঠে, কোনো রকম পূর্ব শত্রুতা ছাড়া, কোনো বড় অশান্তি ছাড়া একটা লোককে খামোখা খুন করে পিটিয়ে মারা হবে কেন? কোনো গুজবের জের? পুলিশ তো বলেনি। তাহলে নেতাজি নগর থেকে সল্ট লেকে বোনের বাড়িতে আসার পথে ওই বৃদ্ধের সঙ্গে কি এমন ঘটলো? উনি নাকি বলেছিলেন যে উনি আমাদের বাড়িতে ঢোকার আগে এটিএম থেকে টাকা তুলবে এবং টাকা তুলে রাত্রিবেলা ওরা কিছু শপিং করার আছে বা কিছু খাওয়া দাওয়া করার আছে। কিন্তু সে আমাদের যত ধারণা, আমাদের সেই টাকা তুলতে কেউ দেখেছে এবং সেটা ছিনতাই করার জন্যই আজকে এই অবস্থা। তাহলে দাঁড়ালো কি? এটিএম থেকে তোলা টাকা ওই বৃদ্ধের কেড়ে নিতেই সংঘবদ্ধভাবে পিটিয়ে খুন, তাও সল্ট লেকে। কত টাকা ছিল বৃদ্ধের কাছে? কত টাকা তিনি এটিএম থেকে তুলেছিলেন বা আদৌ তুলেছিলেন কি? ব্যাংকের স্টেটমেন্ট দেখলে তবে স্পষ্ট হবে। মৃতের পরিবারের এই সন্দেহ দূর করতে পারে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ। কিন্তু অভিযোগ, পুলিশ এই সিসিটিভির ছবি দেখাতে রাজি নয়। আমরা যখন সিসিটিভি ফুটেজ চাইছি তখন থানার লোক বলছে সেই সিসিটিভি ফুটেজ ঝাপসা হয়ে গেছে। আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজ? না, বলছি ঝাপসা হয়ে গেছে। রিক্সাওয়ালা হসপিটাল পর্যন্ত পৌঁছে গেছে আমাদের ওখানে, ইউনিয়নের লোকেরা। না, আমরা হেল্প করতে এসেছি, ওখানে অনেক লোক রয়েছে, কেউ মুখ খুলছে না, কিন্তু পিটিয়ে মেরেছে ওকে। এরকম ভাবে ওরা তো মারতে পারে না। পুলিশের ভূমিকা তো প্রশ্নের মুখে উঠবেই। আপনার মনে হয় না এই সন্দেহের বাতাবরণ আসলে পুলিশ তৈরি করেছে? পুলিশ কেন ফুটেজ দেখাবে না? অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে নাকি পুলিশ? যদি সেরকম হয়, তার জন্য প্রশাসন আছে, তার জন্যে এখন যা আছে সব প্রশাসন আছে। সেই লাইনের যারা আছে, যেখানে রিক্সা চালাচ্ছে, যে সেখানে তো উনি একলা রিক্সা চালাচ্ছে না, আরও লোক আছে তো, সেখানে দেখুন, খবর নিক না, আইনও তো দেখুন না কী আছে। আমরা আইনকে বিশ্বাস করি, সব জায়গায় সিসিটিভি আছে, দেখুন না, অসুবিধা কী আছে? না, যে কাউকে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কখনো তাকে সমর্থন করি না, এবং কোথাও কোনো রকমের বেআইনি কিছু ঘটলে নিশ্চয়ই তার পদক্ষেপ নেওয়া হবে এবং সত্তর তার পদক্ষেপ আমাদের প্রশাসন নেয়। এটা যে পড়ে গিয়ে মৃত্যু না, এটা কোনো গণপিটুনিতে মৃত্যু,
সেটা কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তার ইনজুরি বলবে। ইনজুরিটা হচ্ছে দু রকম ইনজুরি আছে, এক হচ্ছে অ্যান্টিমোর্টেম ইনজুরি আর 2 নম্বর হচ্ছে পোস্টমর্টম ইনজুরি। মানে এই পোস্টমর্টম রিপোর্টেই ধরা পড়বে, ডাক্তারি রিপোর্টে। পোস্টমর্টম রিপোর্টে যদি বোঝা যায় যে মাথায় ভারী কিছু দিয়ে বা সাপ কিছু দিয়ে আঘাত করার ফলে মাথা ফেটেছে, তাহলে তোমার আইটিএম থেকে টাকা তোলার গল্পটা মিলতে পারে। কোন সময় ইনজুরি হয়েছে, কোন সময় টাকা তুলেছেন, এগুলো তদন্তে বেরিয়ে আসবে। আর কেন সিসিটিভি যদি আবছা আসে, তাহলে ও সিসিটিভি দেখে লাভ কি? ওনার শরীরে যে সব ইনজুরি আছে সেটা দেখে মনে হয় না একটা সিম্পল অ্যাক্সিডেন্ট। যে রিক্সা করে যাচ্ছিল সেই রিক্সা পুলার হচ্ছে আই উইটনেস বা বলুন হি ইজ ওয়েল অ্যাকুয়েন্টেড উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস। সেই রিক্সা পুলারকে থরো ইন্টারোগেশন করতে হবে, থরো এক্সামিনেশন করতে হবে, প্রলং ইন্টারোগেশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি এটা লিঞ্চিং কেস হয়, গণপিটুনি হয়, তাহলে এই কেসের ডিটেকশন করতে গেলে আশেপাশে যারা আছে, দোকান বলুন বা দোকান কোনো ঝুপড়ি বলুন বা কোনো বাড়ি বলুন, সেখান থেকে কিন্তু একটা র্যান্ডাম লোককে ধরতে হবে। ধরলে অরিজিনাল ঘটনাটা বেরিয়ে আসবে।